বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ বশির আহমেদ, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, জালালপুর ডিগ্রি কলেজ। আজ আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথেই থাকবে। তো প্রথমেই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। একটি দেশের সঠিক অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে সেই দেশের সুশাসনের উপর। সুশাসন যদি নিশ্চিত হয় তাহলে ব্যাপক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি, আমদানির উপর নির্ভরশীলতা হ্রাস, উৎপাদন বণ্টন ভোগের মাধ্যমে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব। তবে প্রথমেই সে দেশে সুশাসন নিশ্চিত হতে হবে। সুশাসন ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন সাধন করা কোনো ক্ষেত্রেই সম্ভব নয়। এরপর হচ্ছে অর্থনৈতিক সাম্য, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধা থাকতে হবে। যোগ্যতা অনুযায়ী তাকে তার কাজের বা কর্মের সুযোগ দিতে হবে। এরপর তার ন্যায্য মজুরির নিশ্চয়তা থাকতে হবে। আর এইসব বিধান যদি থাকতে হয় তাহলে রাষ্ট্রে অবশ্যই সুশাসন থাকতে হবে। সুশাসন ব্যতি রেখে ন্যায্য মজুরি বা তার যোগ্যতা অনুযায়ী কাজের মূল্যায়ন দেয়া কোনো ক্ষেত্রেই সম্ভব হবে না। তাহলে কি বুঝতে পারলা যে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হতে হলে অর্থনৈতিক সাম্য সমাজ এবং রাষ্ট্রে নিশ্চিত করতে হলে প্রয়োজন সুশাসন। এরপর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা মানে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ বা অর্থনৈতিক ক্ষেত্রে তার যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ, পেশা গ্রহণ করার সুযোগ, তার পারিশ্রমিক প্রদান করার সুযোগ এবং ন্যায্য মজুরি পাওয়ার অধিকার। এগুলি হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। আর অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলেও সমাজে প্রথমেই প্রয়োজন সুশাসন। কেননা যে সমাজে সুশাসন থাকবে না সেখানে অর্থনৈতিক স্বাধীনতার নিশ্চয়তাও থাকবে না। কারণ এখানে তার ব্যক্তি স্বাধীনতা থাকবে না, তার কর্মের স্বাধীনতা থাকবে না, ন্যায্য মজুরির স্বাধীনতা থাকবে না। তাহলে কি বুঝতে পারলা যে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে প্রথমেই প্রয়োজন সুশাসন। এরপর হচ্ছে দারিদ্র বিমোচন। তৃতীয় বিশ্বের দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের প্রতি অন্যতম বাধা হচ্ছে দারিদ্রতা। আর এই দারিদ্রতা শুধু সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেই রাষ্ট্রকে পিছিয়ে দেয় না, এরপর মানবিক দিক দিয়ে, নৈতিক অবক্ষয়ের দিক দিয়েও সমস্যায় পড়তে হয়। তাই এই দারিদ্রতা নিরসন করতে হলে প্রয়োজন ব্যাপক কর্মসংস্থান। আর এই ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করতে হলে প্রয়োজন সুশাসন। দারিদ্র নিরসন করতে হলে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধনের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে প্রয়োজন সুশাসন। সুশাসন ছাড়া দারিদ্রতা দূর করা কোনো ক্ষেত্রেই সম্ভব হবে না। এরপর হচ্ছে দাতা গোষ্ঠীর সহযোগিতা। তৃতীয় বিশ্বের অধিকাংশ রাষ্ট্রই দাতা গোষ্ঠীর সাহায্যের উপর বা সহযোগিতার উপর নির্ভরশীল। কিন্তু এখানেও যে দাতা দেশগুলি বা সংস্থাগুলি যেসব দেশকে সাহায্য করে বা সহযোগিতা করে, সেক্ষেত্রে তারা সহযোগিতা করার ক্ষেত্রে প্রথমেই
দৃষ্টি রাখে যে ওই রাষ্ট্রে সুশাসন আছে কি না, সেখানে রাজনৈতিক স্থিতিশীলতা আছে কি না, নাগরিকরা তাদের অধিকার ভোগ করতে পারে কি না, অর্থাৎ এক কথায় যে সুশাসনের নিশ্চয়তা আছে কি না। তাহলে দাতা গোষ্ঠীর সহযোগিতা বা সাহায্য পেতে হলেও প্রয়োজন রাষ্ট্রের সুশাসন। যে রাষ্ট্রে অস্থিতিশীল অরাজকতা, দাঙ্গা হাঙ্গামা বিরাজমান থাকবে, সেখানে দাতা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা থেকেও বিরত থাকবে। তাহলে এখানে আমরা যে দাতা গোষ্ঠীর সাহায্য সহযোগিতা পেতে হলেও প্রয়োজন রাষ্ট্রে সুশাসন। আর সুশাসন ছাড়া অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন কখনোই সাধন করা সম্ভব হবে না। এরপর বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস। অধিকাংশ রাষ্ট্রই বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল থাকে। আর বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল থাকলে আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না পৃথিবীর কোনো জাতি, কোনো রাষ্ট্র, কোনো দেশ। আর এর জন্য প্রয়োজন কর্মসংস্থান, শিল্পায়নের দিক দিয়ে অগ্রগতি। আর শিল্পায়ন, কর্মসংস্থান, ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সাধনের পূর্বশর্ত সুশাসন। সুশাসন নিশ্চিত হলে কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে একটি রাষ্ট্রকে পরিচিতি লাভ করা সময়ের মাত্র হবে। এরপর উন্নয়ন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ। একটি রাষ্ট্রে সরকারের বা বেসরকারি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। কারণ জনগণের মতামতের ভিত্তিতে যদি সরকার নীতি নির্ধারণ এবং ওই নীতির বাস্তবায়ন করে, তাহলে জনগণের প্রতি বা সরকারের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পায়। তখন রাষ্ট্র বা সমাজে অস্থিতিশীল অরাজকতার মতো পরিবেশ সৃষ্টি হয় না, কেননা সরকার জনমতের ভিত্তিতে পরিচালিত হয়। তাহলে কি বোঝা গেল যে জনমতের ভিত্তিতে যে সরকার বা রাষ্ট্র পরিচালিত হবে, সেখানে বুঝতে হবে সুশাসনের উপস্থিতি রয়েছে। আবার সরকার যদি একগুঁয়েমি বা স্বৈরাচারী মনোভাব দেখিয়ে জনমতের ব্যতি রেখে নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে বুঝতে হবে সে রাষ্ট্রে সুশাসন অনুপস্থিত। তাহলে কি বোঝা গেল যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হতে হবে, এটা হচ্ছে সুশাসনের পূর্বশর্ত। যে রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেখানে সুশাসনও নিশ্চিত থাকে। এরপর অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ। অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধনের জন্য প্রতিটি ক্ষেত্রে নারীর ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে। নারীদেরকে প্রান্তিক অবস্থায় রেখে কখনোই অর্থনৈতিক উন্নয়ন সাধন করা সম্ভব নয়। বিধায় নারীদের অর্থনৈতিক উন্নয়ন সাধনের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ করে দিতে হবে এবং নারীরা অগ্রণী ভূমিকা তাতে পালন করবে এবং উন্নয়ন সাধিত সম্ভব হবে। এরপর মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদের উন্নয়নও হচ্ছে সুশাসনের পূর্বশর্ত। যে রাষ্ট্রে সুশাসন উপস্থিত, সেখানে মানব সম্পদ অবশ্যই সাধন করা সম্ভব। আর এই মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজন এই তথ্য ও অবাধ ব্যবস্থার ফলে। এখানে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দক্ষ মানব সম্পদ গড়ে তোলাই হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। কেননা দক্ষ মানব সম্পদ ছাড়া এই তথ্য প্রযুক্তির যুগে 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে না। আর এই তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সে রাষ্ট্রেই সম্ভব,
যেখানে জনগণের কে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করার সুযোগ থাকে। আর এই সুযোগ থাকতে হলে, এই পরিবেশ সৃষ্টি করতে হলে, এই দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে প্রয়োজন সুশাসন। সুশাসনের মাধ্যমেই রাষ্ট্রে দক্ষ মানব সম্পদ গঠন করা সম্ভব এবং অর্থনৈতিক উন্নতি সাধন করাও সম্ভব। তাহলে আজ আমরা অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। কেননা একটি রাষ্ট্রে নাগরিকরা যেসব অধিকার ভোগ করে, যদি অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়, তাহলে সামাজিক, রাজনৈতিক আর কোনো অধিকারই তার কাছে, সব অধিকারই মূল্যহীন হয়ে যাবে। প্রথমেই প্রয়োজন তার অর্থনৈতিক অধিকার। আর এই অর্থনৈতিক অধিকারের পূর্বশর্ত রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করা। তো আজ আমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 2য় অধ্যায়ের সমাপ্ত হলো। আগামী ক্লাসে আমরা 3য় অধ্যায়ের মূল্যবোধ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই আগামী ক্লাসেও আমার সাথেই থাকবে। আর ঠিক সেই সময় পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।